আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার। সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। রুমিন ফারহানার বক্তব্য চলছিল, বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। এদিকে আজকে সংসদের রুমিন ফারহানার বক্তব্যে বিরাট ঝামেলা হয়েছে। তেলের দাম বৃদ্ধি পাওয়াতে সারা দেশেই উত্তাল পরিস্থিতি, সংসদের মধ্যেও এই নিয়ে কথার লড়াই চলছে। অন্যদিকে জামাতে আমির সরাসরি গালিগালাজ করেন। মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ। জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে। অবশেষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হেরেমখানায় আরো 2টা দাসী, রক্ষিতা, নর্তকী। এই তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটা নাটক করলো প্রথম থেকে। সরকার বারবার বলেছে, সংসদে বলেছে যে তেলের মজুদ নিয়ে কোনো ধরনের সমস্যা নাই, তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। সিদ্ধান্ত নিয়েও পিছু হতে বাধ্য হলেন শিশু মুক্তিযোদ্ধা প্রিয় তারেক জিয়া ভাইয়া, পিএম ভাইয়া। মাননীয় হুইপ মহোদয়ের যেই মিমটি শেয়ার করা হয়েছে সেখানে কোথায় যৌন নির্যাতন করা হয়েছে। এখানে একটা মিম শেয়ার দেওয়া হয়েছে, যেখানে দেওয়া হয়েছে তিমি মাছ সবাইকে সার্ভ করা হচ্ছে। আজকের সংসদে উত্তাল পরিস্থিতি হয় রুমিন ফারহানা এবং জামাতে আমিরের কথার লড়াইয়ে। সারা দেশের মধ্যেই তেলের সংকট এবং তেলের দাম বৃদ্ধি পাওয়াতে রুমিন ফারহানা সরাসরি তারেক রহমানকে অনেক কথা বলে বিএনপি সরকারকে দোষারোপ করে। এই নিয়ে সংসদে নতুন একটা ঝামেলা তৈরি হয়। হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে দেশের প্রত্যেকটা এমপিরা রুমিন ফারহানার বিরুদ্ধে কেঁপে যায় এবং রুমিন ফারহানার খারাপ অবস্থা হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তেলের সংকট নিয়ে সংসদের মধ্যে নতুন কিছু ঘটনা ঘটে এবং সর্বশেষ একটা সিদ্ধান্ত হয় তেলের দাম বাড়ার কারণে। সবকিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। জ্বালানির কোনো ঘাটতি নাই, জ্বালানির কোনো সংকটই না থাকে, তাহলে এত লম্বা লাইনই বা কেন? দামই বা বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলা তো ওঠে মাননীয় স্পিকার। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন? দামই বা বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলা তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ, প্লিজ আপনারা বসেন দয়া করে। মাননীয় চিফ হুইপের মাইকটা দেন প্লিজ। মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ। মাননীয় চিফ হুইপ, আপনি দাঁড়িয়েছিলেন। মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল,
বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম। মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। যারা এখানে নির্বাচিত হয়ে এসেছেন দেশের জনগণের সমর্থন, ভোট, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে এসেছেন। আমরা সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো, কোনো সংসদ সদস্য যখন দাঁড়িয়ে কোনো কথা বলবেন তা নিয়ন্ত্রণ অথবা তাকে এলাও করার একক এখতিয়ার হচ্ছে মাননীয় স্পিকারের। সেই জায়গায় আজকে লক্ষ্য করলাম যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। এমনকি আমি এও লক্ষ্য করলাম একবার দুইবার নয়, 4 বার 5 বার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন তাদের কেউ কেউ এই কাজটা করেছেন। আমি এখানে তাদের নাম বলে আমি নিজে লজ্জা পেতে চাই না। আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম ভালো কিছু সংস্কৃতির চর্চা হোক এখানে, এবং আমরা শিখতে চাই। আমরা জাতিকে নিজে শিখব, জাতিকেও আমাদের সাথে উদ্বুদ্ধ করব। মাননীয় স্পিকার, আজকে দুইবারই লক্ষ্য করলাম যে ট্রেজারি বেঞ্চ যেখানে আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করার কথা সেখানে আপনি বারবার অনুরোধ করা পক্ষেও তিনারা চালিয়েই যাচ্ছেন। আপনি মাইক দেন নাই, তারপরেও সংসদে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। আর শেষমেশ যখন মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল, বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম। এই তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটা নাটক করলো প্রথম থেকে। সরকার বারবার বলেছে, সংসদে বলেছে যে তেলের মজুদ নিয়ে কোনো ধরনের সমস্যা নাই, তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। কিন্তু তারপর দেখবেন আপনি বার কাউন্সিলের ইলেকশন, কিন্তু তেল সংকটের কারণেই দেখিয়ে এটা বন্ধ করে দেওয়া হলো। এবং আপনি পাম্পগুলোতে গেলে আমরা দেখি দীর্ঘ লাইন। ফলে একটা কৃত্রিম সংকট তৈরি করে মানুষের একটা ভোগান্তি তৈরি করে তারপরে দামটা বৃদ্ধি করা হলো। কারণ মানুষের কাছে এখন অপশন দুইটা, যে সে তেলের পাম্পে দাঁড়িয়ে থাকবে লাইন ঘন্টার পর ঘন্টা, তেল পাবে না। এখন তার কাছে তেলে লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। ফলে আমরা মনে করবো যে জনগণকে এই ভোগান্তি করার কোনো প্রয়োজন ছিল না। সরকারের ভিতরে স্বচ্ছতার অভাব ব্যাপকভাবে, কারণ এই সরকার আগের সরকারের মতোই আসলে বিভিন্ন ইস্যুতে রিয়েক্ট করছে, কথা বলছে, রাষ্ট্র পরিচালনা করছে। আমরা চেয়েছিলাম একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, আমাদের কাছে সেই ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি তারা নিশ্চিত করছে না। সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য চিফ হুইপের সমালোচনামূলক পোস্ট শেয়ার করার কারণে মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে, বাক স্বাধীনতা হরণ হচ্ছে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সরকার এটা ডিল করতে পারে নাই ঠিক মতো। আপনি দেখবেন যে বিভিন্ন ইস্যুতে ইরানের যে শীর্ষ খামেনি তিনি যেন মারা গেলেন, শাহাদাত বরণ করলেন, এবং বাংলাদেশ তো রাষ্ট্রদূত ইরানের, উনি কিন্তু সেদিন আক্ষেপ করে বলেছেন যে শুধু একটি দল, ওনার কাছে হয়তো একটু ভুল ইনফরমেশন ছিল, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেও শোক বইয়ে স্বাক্ষর করা হয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ওনাদের সাথে এঙ্গেজমেন্ট ছিল না, কোনো ধরনের শোক জানানো হয় না, উনি কিন্তু আক্ষেপ করেছেন ইরানের যে রাষ্ট্রদূত। ফলে কূটনৈতিক জায়গায় তো সরকার কোনো ভারসাম্যমূলক কূটনৈতিক গ্রহণ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। ফলে এইসব জায়গায় সবকিছু কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের এই পরিস্থিতি সরকারকে ভুগতে হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। তো সেই জায়গায় আমরা বলেছিলাম যে জাতীয় ঐক্যের জায়গাটা যাতে আমাদের অটুট থাকে, একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়েই আমরা মনে করি যে এই সরকার কাজ করতে পারবে সফলভাবে। কিন্তু সমঝোতা সরকার নষ্ট করেছে প্রথম দিনই, যখন সে গণভোটকে অস্বীকার করেছে। ফলে গণভোটকে অস্বীকার করলে আমাদের পক্ষেও সুযোগ নেই সরকারের সাথে। মাননীয় হুইপ মহোদয়ের যেই মিমটি শেয়ার করা হয়েছে সেখানে কোথায় যৌন নির্যাতন করা হয়েছে, এখানে একটা মিম শেয়ার দেওয়া হয়েছে যেখানে দেওয়া হয়েছে তিমি মাছ সবাইকে সার্ভ করা হচ্ছে। এবং এই ধরনের মামলায়
আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিরোধী দল মতকে দমন ও নিপীড়নের জন্য গ্রেফতার করা হচ্ছে 163, এবং হচ্ছে আমাদের কন্ডিশনস অফ অ্যাডমিসিবিলিটি অফ কোয়েশ্চেন্স অফ প্রিভিলেজের রুলস 165-এর যেই 2 আছে সেটাকে আমলে নিয়ে কোয়েশ্চেন অফ প্রিভিলেজটি করছে মাননীয় স্পিকার। সেটি হচ্ছে আজকে যদি আমরা কার্যপ্রণালী দেখি, এবং এটাও আমলে নিচ্ছে বিধি 45-এ যে তারকা চিহ্নিত প্রশ্নের ডিসক্রিপশনটা, এটা আপনার উপরে আছে, এটা আমরা জানি। আপনি যদি চান সেটা লিখিত বা টেবিলে দিয়ে দিতে পারেন, সেটাও আমরা জানি। কিন্তু একটা ফাংশনাল ডেমোক্রেসির জন্য এবং এটা ফাংশনাল পার্লামেন্টের জন্য মাননীয় স্পিকার আমরা কোথায় বলবো, আমরা যদি মাননীয় মন্ত্রীদেরকে জবাবদিহিতার আন্ডারে না আনতে পারি, আমাদের কথা বলার জায়গা একদমই সীমিত, 2 মিনিট 1 মিনিট 1 মিনিট 30 সেকেন্ড দেওয়া হয়, সেই জায়গায় আমরা মাননীয় মন্ত্রীদেরকে চলমান বিভিন্ন বিষয়ে আপনার প্রশ্নের মধ্যে তাদেরকে আনি। কিন্তু আমরা দেখেছি গত 2 সপ্তাহের সেশনে আমাদের এই যে তারকা চিহ্নিত প্রশ্নগুলো সংসদের কার্যপ্রণালীতে থাকলেও সেগুলো শুধুমাত্র টেবিলে দিয়ে দেওয়া হয়, যার ফলে আমরা মন্ত্রীদেরকে আমরা প্রশ্ন করতে পারি না, এবং আমি মনে করি এটির মাধ্যমে আমার অধিকার বঞ্চিত হচ্ছে, এবং আমি সম্পূরক প্রশ্ন করতে পারি না, আমি অধিকার বঞ্চিত হচ্ছি। যেমন চলমান ঘটনায় যেটি গুরুত্বপূর্ণ, আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে মাননীয় স্পিকার। আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেফতার করা হয়, কার্টুন শেয়ার করার কারণে আমাদের চিফ হুইপ মহোদয় আমাদেরকে ইনভাইট করেছিলেন এই সংসদে, যে উনি বলেছিলেন তিমির এবং হাঙ্গর, এটা স্যাটায়ার করে বলেছিলেন, এটা আমরাও বুঝেছি, এটা উনিও বুঝেছেন। কিন্তু মাননীয় স্পিকার দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কার্টুনটি শেয়ার করার কারণে আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয়ের এক কর্মী মামলা করেছে 25 ধারায়। যে মামলা 25 ধারায় যদি সংক্ষেপে বলি, আপনি মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, 1 মিনিট মাননীয় স্পিকার, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় ঠিক না। আছে, আমরা কবে ট্রেজারি ব্রাঞ্চে যাব, 45 মিনিট ধরে কথা বলবো, অবশ্যই বলবো, সেদিন অবশ্যই ইনশাআল্লাহ আসবে। মাননীয় সদস্য, আপনি একটু শেষ করুন দয়া করে। জাস্ট 1 মিনিট মাননীয় স্পিকার। 25 ধারায় রয়েছে, যে বিধিতে মামলা হয়েছে 25 ধারায় রয়েছে যৌন নির্যাতন করা হইলে, সংক্ষেপে বলছি, তাইলে এই ধারায় মামলা করা হবে। কিন্তু মাননীয় স্পিকারের মাননীয় হুইপ মহোদয়ের যেই মিমটি শেয়ার করা হয়েছে সেখানে কোথায় যৌন নির্যাতন করা হয়েছে, এখানে একটা মিম শেয়ার দেওয়া হয়েছে যেখানে দেওয়া হয়েছে তিমি মাছ সবাইকে সার্ভ করা হচ্ছে। এবং এই ধরনের মামলায় আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিরোধী দল মতকে দমন ও নিপীড়নের জন্য গ্রেফতার করা হচ্ছে, এবং জামিনও দেওয়া হচ্ছে না। এবং এখানে কোনো ধারায় 25 ধারায় সাইবার নিরাপত্তা যেটা আইন এই সংসদে পাশ করা হয়েছে, এই আইনে কূটনীতির জন্য বা রাজনৈতিক স্যাটায়ারের জন্য আমাদের হচ্ছে মামলা করার কোনো বিধান নাই। সেই জায়গাতে এই প্রশ্নগুলো আমরা কাদেরকে করব, যদি আমাদেরকে আমাদের এই মৌখিক প্রশ্ন উত্তর পর্বটি যদি আপনারা বাদ দিয়ে দেন, তাহলে আমরা কাদের কাছে প্রশ্ন করব? এটা একটা মনোলগ সেশন হবে, এখানে সবগুলো স্ক্রিপ্টেড থাকবে, মন্ত্রণালয় থেকে যে উত্তর রেডি করে দিবে সেটাই। আমাদের মন্ত্রীরা কাজ করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আমাদের সাথে তাদের যে জবাবদিহিতার যে সম্পর্কটা, এই সম্পর্কটা এই সংসদে নিশ্চিত হচ্ছে না। এবং আমি মনে করছি রুলস 163 ও এই বিধি অনুযায়ী আমার অধিকার বঞ্চিত করা হচ্ছে, এবং অতি সত্বর এই যে মৌখিক উত্তরদানের যে কর্মসূচিটি রয়েছে সেটি রুলস অফ প্রসিজারে অন্তর্ভুক্ত করা হোক। সিদ্ধান্ত নিয়েও পিছু হতে বাধ্য হলেন শিশু মুক্তিযোদ্ধা প্রিয় তারেক জিয়া ভাইয়া, পিএম ভাইয়া। তারেক জিয়ার মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে, সবসময় একটা ভয় থাকেন। নীরবে নিবৃতে বিরাট ঘটনা ঘটে গেছে। শেখ হাসিনা যে ফাঁদে পড়েছেন, তারেক রহমান সেই ফাঁদে ভয় করছে। এই জন্য প্রচন্ড আতঙ্কে তারেক রহমান সামনে এগিয়েও আবার পিছনে দৌড় দিয়ে গেছে, যে না আর সামনে যাব না, শেখ হাসিনা ভূত আমাকে ধরে আমাকে শেষ করবে। দর্শক, আপনারা জানেন যে চীন সফর কাটেইল করে শেখ হাসিনা দেশে এসেছে। দেশে এসে গণভবনে সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা চাটুকারিতামূলক কিছু প্রশ্ন করেছে। প্রশ্ন উত্তর এক পর্যায়ে শেখ হাসিনা বলেছিলেন রাজাকারের নাতিপতি, এবং ওইটাকে কেন্দ্র করেই শেখ হাসিনার পতন হয়েছে। প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের অসাবধানতাবশত শব্দ চয়ন তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ যত গবেষণা করেছে, আওয়ামী লীগের রিসার্চ ফাইন্ডিংস অনেকটাই আমার কাছে আসে। শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন করা উচিত হয়নি, এটা আওয়ামী লীগের একটা অবজারভেশন। কারণ ওই পরিস্থিতিতে এই উল্টোপাল্টা কথা না বললে হয়তো এরকম কোনো আন্দোলন হতো না, বা আন্দোলন এই পর্যায়ে আসতো না।
এভাবে পালানো লাগবে না। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে সংসদ অধিবেশনের মধ্যে যে অসংখ্য ঘটনা ঘটে এবং সংসদের মধ্যে যে রুমিন ফারহানের বক্তব্য, অন্যদিকে জামাতে আমিরের বক্তব্য, অনেক বক্তব্যকে দেখেছি গাইজ। এই বিষয়গুলো দেখে এবং দেশের তেলের সংকট নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।